দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ ইসিতে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি ও ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলের অলি আহমেদের পক্ষে মনোনয়ন জমা দেন তাদের প্রতিনিধিরা। এ সময় জামায়াত নেতা বলেন, গণতান্ত্রিক ধারা বজায় রাখতেই রাষ্ট্রপতি নির্বাচন করছেন তারা। আর বিএনপি নেতারা জানান, নিয়ম রক্ষা নয়, সংবিধান মেনেই হচ্ছে ভোট। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়। আরও জানাচ্ছেন ফারজানা আক্তার। ১৯৯১ সালের পর দেশে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২০ আগস্ট। এজন্য ৯ আগস্ট রাষ্ট্রপতি পদে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নাম ঘোষণা করেছে বিরোধী দলীয় জোট ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করল বিএনপি। সকাল ১১টায় নিজেদের প্রার্থীর পক্ষে মনোনয়ন জমা দিতে নির্বাচন কমিশনে আসে জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় হামিদুর রহমান আজাদ বলেন, বিএনপি গণভোটের রায় বাস্তবায়ন করলে তাদের সমালোচনায় পড়তে হতো না। সরকার চাইলে অধ্যাদেশ জারি করে ৭০ অনুচ্ছেদ বাদ দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি সহ যারা ঐক্যমত্য ছিলেন, আমরা ৩ দিন প্রায় আলোচনা করার পর সবাই মিলে একমত হয়েছি যে আর্টিকেল 70 এখানে নো কনফিডেন্স, অনাস্থা ভোট এবং অর্থ বিল ছাড়া আর সব ক্ষেত্রে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে মত দিতে পারবেন, ভোট দিতে পারবেন। গণভোটে এটা পাশ হওয়ার পরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ওনাদের গড়িমসির কারণে এই সংস্কারটা ওনারা করছেন না। দুপুর দুটোয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মির্জা ফখরুল ইসলামের মনোনয়ন জমা দেয় ইসিতে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, এই নির্বাচন কোনো নিয়ম রক্ষার নয়, সংবিধান মেনেই হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। গণভোট পুরোপুরি মাইনেও করা যাবে, না মাইনেও করা যাবে, কিন্তু আমরা মানব। সেই গণভোটটা আমরা প্রতিফলিত করব পর্যায়ক্রমে, পালাক্রমে সংসদে সংসদ হবে। রাষ্ট্রপতি নির্বাচনটা আলাদা বিষয়, নিয়ম রক্ষার কথাটা সঠিক না। এ সময় সব দলের অংশগ্রহণে সংবিধান সংস্কার করা হবে বলে আশ্বাস দেন সরকার দলীয় চিফ হুইপ। ২০২৬ সালে তারা ১০৬ বার সংবিধান সংশোধন করেছে। তারা সংবিধান নতুন করে লিখে নেয়। কাজে আমরা সংবিধান নতুন করে লিখবো না। আমরা যা একটা কমাও যদি পরিবর্তন করি সেটাই হবে সংবিধানের সংস্কার। একটা কমা পরিবর্তন করে যদি সংস্কারই হবে, প্রত্যেকটা শব্দই সংস্কার আমরা যদি পরিবর্তন করি, আবার আর কাজটাই হবে সংশোধনের কাজ। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয় বিরোধী দলীয় জোটকে স্বাগত জানিয়েছে বিএনপি। আমি তাদেরকে স্বাগত জানাই যে তারা রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন নির্বাচন কমিশনে ব্রিফ করেন ইসির সিনিয়র সচিব। তিনি জানান, ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে রাষ্ট্রপতি পদে। বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের পক্ষে ২টি মনোনয়ন জমা পড়ে। ৩টা মনোনয়নপত্র পেয়েছি। ৩টার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে ২টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে ১টা। মনোনয়নপত্র যাচাই বাছাই নির্বাচন কমিশনের সাথে সংসদ সচিবালয়ে কাজ করবে বলেও জানান তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন ২ জন। ফারজানা আক্তার, একাত্তর, ঢাকা। সময়, সুযোগ ও দেশের স্বার্থ মিলিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেন, দুদেশের সরকার প্রধানরা আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হবে। ভারতের উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আলো জানাচ্ছেন নাদিয়া শারমিন। বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে দিল্লিতে আসন্ন ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দায়িত্ব নেয়ার পরপরই নতুন প্রধানমন্ত্রী হিসেবেও আমন্ত্রণ জানিয়েছিলেন ভারত সফরের জন্য। কিন্তু শেখ হাসিনা ইস্যুতে সম্প্রতি দেশটির সাথে টানাপোড়েনে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে ধোঁয়াশা দেখা দেয়। অবশ্য প্রতিবেশী দেশটির সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় বর্তমান সরকার। ভারত সফর নিয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত না হলেও বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের তেমনই ইঙ্গিত দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যায়। ভারত সহ সব দেশ সফরের ব্যাপারে সরকার ইতিবাচক বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার
পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে প্রশ্নেরও উত্তর দেন শামা ওবায়দ। যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। এখন পর্যন্ত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর জয়সহ সরকারের 180 দিনের সাফল্যের কথাও জানান তিনি। নাদিয়া শারমিন, 71, ঢাকা। দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে ভারত সরকার বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে অবস্থান নিয়েছে, এমন অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্পষ্ট ব্যাখ্যা চান তিনি। বিকেলে শাহবাগে শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে নাহিদ ইসলাম বলেন, ভারত সরকার 5 আগস্ট শেখ হাসিনা সংবাদ সম্মেলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন করেছে বলেই তা সম্ভব হয়েছে। তিনি বলেন, ভারতের বন্ধুত্বের হাত তখনই বাড়ানো উচিত যখন তারা শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে এবং সীমান্ত হত্যা বন্ধ করবে। ওসমান হাদি সম্পর্কে নাহিদ ইসলাম বলেন, যুগ যুগ ধরে এদেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন তিনি। দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে, এটা অবশ্যই ভারত সরকারের এটা প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনেই এই প্রেস কনফারেন্স হয়েছে। সেটা নিয়ে তারেক রহমানকে স্পষ্ট জবাব দিতে হবে, পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট জবাব দিতে হবে, এবং এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুনভাবে নিরূপণ হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। বিকল হওয়া এলএনজি টার্মিনাল কবে ঠিক হবে তা নিজেও জানেন না জ্বালানি মন্ত্রী। সিপিটি আয়োজিত সেমিনারে তিনি বলেন, এজন্য প্রকৌশলীরাই শেষ ভরসা। জানান, পুরো দমে ক্ষতিগ্রস্ত জাহাজ চালু করতে গেলে আবারও বাড়বে গ্যাস সংকট। তীব্র লোডশেডিং এর জন্য দায়ী করেন ব্যাটারি চালিত অটোরিকশাকে। সেমিনারে বিসিআই সভাপতি বলেন, জ্বালানি সংকটের কারণে আতঙ্কিত পোশাক ক্রেতারাও। আরও জানাচ্ছেন মাইনুল হাসান। 3 সপ্তাহের বেশি সময় ধরে একরকম বিকল যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল। ফলে গ্যাস ও বিদ্যুতের সংকটে নাকাল দেশের মানুষ। এর থেকে উত্তরণের কৌশল নিয়ে জানতে চাইলে আরও একবার হতাশ করেন জ্বালানি মন্ত্রী। বলেন, ঠিক কবে নাগাদ পুরোদমে চালু হবে এই ব্যবস্থা জানেন না নিজেই। এপিসোডে যেসব ইঞ্জিনিয়াররা কাজ করছে, একজন এসছে ব্রিটেন থেকে আর একজন আসছে সিঙ্গাপুর থেকে, তারা যেভাবে আমাদেরকে এস্টিমেটেড টাইম দেয় সেইভাবে আপনাদের আশ্বস্ত করি। আপনারা যদি বলেন যে না ওইসব টাইম নিয়ে দিয়ে না, দেবো না, আমরা সারা পরে বলবো সারা হয়েছে। দেশব্যাপী তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। একরকম মুখ থুবড়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তের ছোট বড় শিল্প কারখানা। মন্ত্রীর ব্যাখ্যা, অটোরিকশার কারণে হঠাৎই বেড়েছে বিদ্যুতের চাহিদা, তাই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। যে পরিমাণে এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়, এবং মোস্টলি যারা চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন। গ্যাস বিদ্যুতের সংকটে এখন দিশেহারা উদ্যোক্তা এবং রপ্তানিকারকরা, কেননা উৎপাদন কমছে আশঙ্কাজনক হারে। বিপরীতে ব্যয় বাড়ছে বিকল্প ব্যবস্থায় কারখানা চালাতে। তাদের অভিযোগ, প্রতিবেশী দেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বড় করে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের জ্বালানি সংকট। ফলে আতঙ্কিত হয়ে পড়ছেন বৈশ্বিক ক্রেতারা। গ্যাসে প্রেসার নাই, অথচ আমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। বাতাসে আমি পেমেন্ট করছি। এটা কিন্তু অ্যাড্রেস করা উচিত। আমি যদি আবার বিল না দিতে পারি, তাহলে আমার লাইন কেটে দেওয়া হচ্ছে। আবার আমি যদি প্রোডাকশন করতে পারি না গ্যাসের জন্য, বেতন না দিতে পারলে ফ্যাক্টরি ওয়ার্কার আমার উপর চড়া হচ্ছে, ব্যাংক আমার উপর চড়া হচ্ছে। এখন যেটা আমরা কোনোদিন দেখিনি, কাস্টমারের কনফিডেন্সটা একটু শেক হয়ে যাচ্ছে। তারা বলছে, তোমরা যদি, এটা তো তোমাদের কন্ট্রোলের বাইরে, আপনারা সবাই বললেন আমি একমত কন্ট্রোলের বাইরে, তো তোমরা কি প্ল্যান দেখাবে আমাদেরকে যে তোমরা ইনশিওর করতে পারো। তো নেক্সট সিজনে, নেক্সট অর্ডারে আমরা তাহলে একটু চিন্তা করি। এইটাও তো আমাদের জন্য একটা আসলে সংকেত। সিপিটি জানায়, গ্যাসের মজুদ কমে যাওয়ায় সক্ষমতার মাত্র 60% তুলতে পারছে বাংলাদেশ। সমস্যা যদি আমরা না সমাধান করতে পারি, তাহলে আমাদের পরিণতিটাই কি হবে সেটাও একটা উদ্বেগের বিষয়। নাদিয়া ইসলাম তুলি, 71,
ঢাকা। দর্শক, সহকর্মী নাদিয়া ইসলাম তুলির আপনার প্রতিবেদনটি শুনছিলাম। সবার সম্মিলিত উদ্যোগ এবং সমন্বিত পরিকল্পনায় পারে পানি দূষণ রোধ করে বুড়িগঙ্গা নদীকে রক্ষা করতে, এমন মন্তব্য করেছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণ ও নদী সংরক্ষণে বিকেলে রাজধানীর পরিবেশ অধিদপ্তরের শিল্প মালিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন দেশকে সম্পদশালী করা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ উপহার দেয়া। সিফাত ফারুকের রিপোর্ট। বুড়িগঙ্গা যে নদীকে ঘিরে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। এর তীর ঘেঁষে গড়ে উঠেছে রাজধানী ঢাকা। নদীটি ঘিরে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা। দুপারে গড়ে উঠেছে বিভিন্ন শিল্প কারখানা ও স্থাপনা। তবে দীর্ঘদিন নদী তীরের কারখানাগুলোর বর্জ্যে দূষিত হচ্ছে বুড়িগঙ্গা, তুরাগ সহ আশেপাশের নদীগুলো। ব্যাহত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, ভরাট হয়ে যাচ্ছে নদী। বুড়িগঙ্গা ও তুরাগ নদীর দূষণ নিয়ন্ত্রণ ও নদী সংরক্ষণে এই মতবিনিময় সভায় দূষণের কারণ এবং প্রতিকারের বিভিন্ন বিষয় উঠে আসে। বক্তারা বলেন, শিল্প মালিকদের দূষণ রোধে সচেতন হতে হবে। একই সাথে কারখানার বর্জ্য শোধনাগারের জন্য থাকতে হবে ইটিপি প্ল্যান্ট। সিপিটি নিয়ে আপনারা যদি কাজ করেন তাহলে এটা অনেকের জন্য মানে খুব সহজ হবে এবং আমাদের পরিবেশের জন্য অনেক ভালো হবে। ছোট ছোট ফ্যাক্টরিগুলো তাদের যে লিকুইড যে দূষণটা সেখানে গিয়ে তারা ডেলিভারি করতে পারবে। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, লন্ডনের টেমস নদীর যে পরিবেশ, বুড়িগঙ্গা নদীকেও সেভাবে দেখতে চান প্রধানমন্ত্রী। তাই কারো ওপর দায় না চাপিয়ে সবাইকে সাথে নিয়ে নদী দূষণ রোধের পরিকল্পনা সরকারের। বিভিন্ন মন্ত্রণালয়ের 14টা সংস্থার সঙ্গে কথা বলেছি। সর্বশেষ বাংলাদেশ নৌবাহিনী তাদের উপস্থাপনায় আমাদের একটা স্বপ্ন দেখিয়েছেন এবং এখন আমি আশাবাদী যে আপনাদের সহযোগিতা পেলে বুড়িগঙ্গা, তুরাগ, ধনেশ্বরী আর শীতলক্ষাকে টেমস নদী করা যায়। সভায় পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বুড়িগঙ্গা, তুরাগ নদীর দূষণ রোধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ইটিভি স্থাপন করে সেজন্য আমরা অবিলম্বে কাজ আরম্ভ করব। বাট আমরা চাচ্ছি একটা দূষণ মুক্ত সমাজ আমরা উন্নতি চাই। সেই উন্নতির জন্য আমরা একত্রে কাজ করতে চাই। শুধু নদী দূষণ নয়, সকলের সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা শব্দ এবং বায়ু দূষণ সহ সকল সমস্যা দূর করে একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব বলে মনে করেন তিনি। আমরা একজন সামাজিক, এখন ব্যবসা বাদ দেন, ব্যবসায়ী হিসাবে চিন্তা করেন না, একজন বাংলাদেশী হিসাবে চিন্তা করেন। সিফাত ফারুকি, ৭১, ঢাকা। নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আসিয়া খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চিরাং ইউনিয়নের সাঙ্গুলি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, গ্রামের বুরচা আলী ও রফিক সাথে তাইজা মিয়ার বসত ভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে তাইজ মিয়া ও তার লোকজন বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এ সময় সংঘর্ষে আসিয়া খাতুন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে জোর করে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগে নোয়াখালীতে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম। এর আগে বুধবার রাত 11:15টার দিকে নোয়াখালী পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের বসুন্ধরা কলোনির ব্রাইট হাউসের এই ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে তৈরি 4টি জ্যাকেট, 3টি ওয়াকিটকি ও একটি এক্স নোহা গাড়ি জব্দ করা হয়। পুলিশ জানায়, 999-এ ফোন করে ওই বাসার বাসিন্দারা আতর রহমানের অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি সিআইডি পুলিশ পরিচয়ে তার বাসায় ঢুকে মেয়েকে তুলে নেওয়ার চেষ্টা করছে। খবর পেয়ে সুধারাম থানা পুলিশ সেখানে গিয়ে 7 জনকে গ্রেফতার করে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।